ওয়েলকাম ব্যাক ভালোবাসা মানুষ নতুন একটি এপিসোডে। আজ যে চিঠিটা আমি আপনাদের সামনে পড়তে যাচ্ছি সেটা একটা মেয়ে লিখেছে, যাকে আপনারা হয়তো অনেকে একটা শব্দে ডেকে থাকেন পতিতা, কিন্তু আজ আপনি শুনবেন তার ভেতরের গল্প, যেখানে প্রতিটি শব্দ কান্নায় ভেজা, প্রতিটি মুহূর্তে লড়াইয়ে মরা। আজকের চিঠিটি আমাদের চোখ খুলে দিতে পারে যদি আমরা সত্যি মন দিয়ে শুনি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চিঠিটা ছিল এরকম: প্রিয় ভাইয়া, তুমি আমাকে চিনতে না পারলেও আমি প্রতিদিন তোমাদের মতো মানুষদের চোখের সামনে দিয়ে হেঁটে যাই, রাস্তার এক কোণ দিয়ে, রিক্সার পাশ ঘেঁষে, কিংবা কোনো এক পার্লারের নিচে দাঁড়িয়ে। তোমরা আমাকে এক নামে ডাকো, পতিতা। কিন্তু ভাইয়া, আমি সত্যিই কি পতিতা? আজ আমি আমার পুরোটা গল্প তোমাকে বলবো, কারণ আমি জানি তুমি শুনবে, তুমি বিচার করবে না, শুধু শুনবে। আমি চাই কেউ অন্তত জানুক আমি কেমন করে এই জগতে এলাম, আমি কিভাবে বেঁচে আছি, আর কেন আমি নিজেকে পতিতা না বলে বলি একজন লড়াকু নারী। আমার নাম রিয়া, নামটা বদলে বললাম ভাইয়া। আমি একসময় স্কুলে পড়তাম, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। আমাদের পরিবার খুব গরিব ছিল। বাবা ছিলেন রিক্সাওয়ালা, মা বাসাবাড়িতে কাজ করতেন। আমি ছিলাম সবার বড়, আমার পেছনে ছিল আরও দুই ভাই বোন। আমাদের ঘরে ভাত জোটানো ছিল কঠিন, তবুও মা চেষ্টা করতেন আমাকে পড়াতে, কারণ আমি ভালো ছাত্রী ছিলাম। আমার একটা দোষ ছিল ভাইয়া, আপনি জানেন, কারণ আমি স্বপ্ন দেখতে ভালোবাসতাম। চেয়েছিলাম স্কুলের টিচার হব, মায়ের হাতে একটা সোনালি শাড়ি তুলে দিব। ভাবতাম আমি যদি পড়ি, আমি যদি চাকরি করি, তাহলে আমাদের কুঁড়ে ঘরটা একদিন ইটের হবে। তখন বুঝিনি গরিবের মেয়েরা শুধু স্বপ্ন দেখতে জানে, কিন্তু সেই স্বপ্ন ছুঁতে জানে না, ছুঁতে দেয় না কেউ। একদিন আমার বাবা রিক্সা অ্যাক্সিডেন্ট করলো, পা ভেঙে গেল, একেবারে বিছানায় পড়ে গেলেন। মা তখন একাই সংসারের সব কিছু টানছিলেন। আমিও পড়াশোনার ফাঁকে এক বাসায় বাসন মাজার কাজ নেই, কিন্তু সংসার তখনও চলছিল না। তখন এক আত্মীয়, আমার চাচাতো ভাই, নাম ছিল শামীম, আমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে মায়ের কাছে প্রস্তাব দেয় রিমাকে ঢাকায় নিয়ে যাব, একটা গার্মেন্টসে কাজ করাবে, ভালো বেতন হবে, থাকাও ফ্রি। মা তখন চোখ বন্ধ করে রাজি হয়। ভাইয়া, তুমি জানো, মা আমাকে নিজের আঁচল দিয়ে চোখ মুছে দিয়ে বলেছিল, তুই তো আমাদের বাঁচাবি রে মা, আমার সোনামণি। আমি মায়ের সেই চোখে আশার আলো দেখেছিলাম, জানতাম না সেটাই আমার জীবনের শেষ আলো। ঢাকায় এসে স্বামী আমাকে নিয়ে যায় একটা বাসায়, বলে আজ রাতে এখানেই থাক, কাল সকালে তোকে গার্মেন্টসে নিয়ে যাব। সে রাতে ভাইয়া আমি একটা শব্দে শুধু বলবো, স্বামী আমাকে শেষ করে দিয়েছিল। আমি তখন 13 বছরের মেয়ে, চিৎকার করেছিলাম, কেঁদেছিলাম, দরজায় লাথি মেরেছিলাম, কেউ আসেনি। পরদিন সকালে এক মহিলা এসে আমাকে দাঁড় করিয়ে বলল, এখন থেকে তুই আমাদের হয়ে কাজ করবি, না করলে তোর ভিডিও ছেড়ে দেব, গ্রামের সবাইকে দেখিয়ে দেব। তখন বুঝলাম আমি কিসের মধ্যে পড়েছি। ভাইয়া, আমি তখনও বুঝতাম না এটা পতিতাবৃত্তি। প্রথম 3 মাস আমি প্রতিরোধ করতাম, ওরা মারতো, খেতে দিত না, ঘরে বন্ধ করে রাখতো। একদিন এমন মার মারলো যে শরীরের অনেক হাড় ভেঙে গেল। সেদিন রাতে আমার পাশে বসে থাকা আরেকজন মেয়ে বলল, তুই যদি এখনো না বুঝিস তাহলে তুই মরে যাবি, এখানে মরে গেলে কেউ কবরও দেবে না। তারপর আমি বেঁচে থাকার জন্য নত হলাম। ভাইয়া, তারপরে গল্পটা আমি এক নিঃশ্বাসে বলতে পারি না। আমি দিনের পর দিন, রাতের পর রাত শুধু শরীর বিক্রি করতাম, বিনা ইচ্ছায়, জ্বর করে, চোখের পানি গিলে। তুমি জানো ভাইয়া, এখানে কিছু নিয়ম আছে, যেমন ক্লায়েন্ট পছন্দ করলে তাকে না বলা যাবে না, অসুস্থ হলেও কাজ করতে হবে, পিরিয়ড চললেও রেহাই নেই। প্রতিদিন এক একজন পুরুষ আসে, চলে যায়, আর আমার শরীরের উপর দিয়ে হেঁটে চলে যায়। কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস। মেয়েরা এখানে হাসে, সাজে, গান গায়, সবটা অভিনয়, যেন তারা খুশি। ভাইয়া, আমাদের কাদার নিয়মও নেই এখানে, কারণ চোখের পানি নাকি ক্লায়েন্টদের মন খারাপ করে দেয়। কিন্তু আমার জীবনেও ভাইয়া একটা ভালোবাসা এসেছিল। একবার এক ছেলেকে ভালোবেসেছিলাম, নাম ছিল ফারুক, ছদ্মনাম। সে বলতো তুই আলাদা, তোকে আমি বিয়ে করব। আমি বিশ্বাস করেছিলাম। ওর জন্য টাকা জমিয়েছিলাম, শাড়ি কিনেছিলাম। ও শুধু আমাকে ফাঁকা করে দিয়ে চলে গিয়েছিল, আর কখনো ফিরে আসেনি। তখন বুঝলাম আমরা ভালোবাসা পেতে পারি না। আমাদের শরীর হয়তো সবাই চায়, কিন্তু আমাদের চোখের পানি কারোর দরকার নেই। অনেক বছর পেরিয়ে গেছে ভাইয়া, আমি এখন 26 বছরে আছি। 30-এর আগে আমার শরীর ভেঙে পড়েছে, চোখের নিচে কালি, শরীর ক্লান্ত, তবুও এখনো কাজ করি। আমাকে একটাই কারণ এখন টেনে রাখে, আমার একটা মেয়ে। হ্যাঁ ভাইয়া, আমার একটা মেয়ে আছে, এক ক্লায়েন্টের সন্তান। আমি জানি না ওর বাবাকে, আমি শুধু চাই ও যেন কখনো জানতে না পারে ওর মাকে কি ছিল। আমি ওকে স্কুলে দেই, সকালে ওকে নিজে তৈরি করে দেই, দুপুরে ওর জন্য খিচুড়ি রান্না করি। এই মেয়েটার মুখ দেখে আমি এখনো বেঁচে আছি, ও যেন কখনো আমার পথ দেখতে না পায়, আমি এটাই চাই। ভাইয়া, আমি কি পতিতা? আমি কি এই পেশা নিজে থেকে বেছে নিয়েছি? আমি কি এই জীবন চেয়েছিলাম? আমাকে কি কেউ একটা চাকরি দিত, একটা ঘর দিত, একটা নিরাপদ আশ্রয়? আমাকে কেউ কখনো মানুষ মনে করেনি। আপনারা রাস্তায় পেলে চোখ ঘুরিয়ে ফেলেন, কেউ হঠাৎ একটু সহানুভূতি দেখালে তারা চায় বিনিময়ে কিছু। আমি যখন নিজের পরিচয় লুকিয়ে বাজারে যাই তখন বুক কাঁপে,
পাছে কেউ চিনে না ফেলে। তবু আমি লড়ছি ভাইয়া। আমি প্রতিদিন কাঁদি আবার হাসি, আমার শরীর দিয়ে উপার্জন করি, কিন্তু আমার আত্মা বিক্রি করিনি। আমি নিজের মেয়ের জন্য আলাদা একটা ভবিষ্যৎ চাই। আমি চাই একদিন তোমরা কেউ একজন এসে বলবে, রিমা তুমি পতিতা নও, তুমি একজন যোদ্ধা। ভাইয়া, এই চিঠি লিখতে লিখতে আমি কেঁদেছি অনেক। তবে আমি জানি তুমি হয়তো এই গল্পটা অন্যদের শোনাবে, যাতে মানুষ বুঝতে শেখে আমরা সবাই মানুষ, আমাদেরও কষ্ট হয়, আমাদেরও স্বপ্ন থাকে। আমি এখনো বিশ্বাস করি ভালোবাসা এখনো বেঁচে আছে কোথাও। আমার মেয়ের জন্যই সেটা আমি বাঁচিয়ে রাখতে চাই। ভালো থেকো ভাইয়া। আর হ্যাঁ, আমাদের দিকেও তাকিও, অপমানের চোখে নয়, একটু সহানুভূতির চোখে। ইতি, তোমার একটা অচেনা বোন, রিমা। প্রিয় ভালোবাসা মানুষজন, আপনি এখনও যদি ভাবেন পতিতা মানে একজন নষ্ট মেয়ে, তাহলে আপনি কিছুই বোঝেননি। এই সমাজে কিছু মেয়ে নিজের ইচ্ছায় নয়, পরিস্থিতির চাপে পতিতা বৃত্তিতে জড়িয়ে পড়ে, কিন্তু তারা মানুষ, তারা মা, তারা বোন, তারা একজন লড়াকু যোদ্ধা। আজকের চিঠিটা যদি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে প্লিজ এটি শেয়ার করুন। যদি একজন মানুষও তাদের চোখের দৃষ্টিভঙ্গি বদলায়, তাহলে এই গল্প বলা সার্থক হবে। আমরা আবারও ফিরবো আরেকটা হৃদয় ছোঁয়া চিঠি নিয়ে। ভালো থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করবেন আমাদের ডার্ক হার্টফেল্ট স্টোরিজ ইউটিউব চ্যানেল।